মহাকর্ষ চ্যাপ্টারের আজকের এটা 6 নম্বর ক্লাস হবে, ঠিক না? মহাকর্ষ চ্যাপ্টারে আগের দিন আমরা কি পড়েছিলাম, যে মহাকর্ষ বিভব এবং মহাকর্ষ স্থিতিশক্তি এগুলো পড়েছিলাম না? আচ্ছা, কিছু কোশ্চেন আটকে আছে, বলছে বল বইয়ের পেজ নাম্বার বল। এটা ছায়া প্রকাশনী বই, বইয়ের পেজ নাম্বার বল আর অঙ্ক দাগ নাম্বার বল। 11 পেজ, 11 পেজের দুয়েরটা, তাই তো? বলছে এম ভরের 11 পেজের দুয়ের কোশ্চেন বলছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন এত পরিমাণ হ্রাস পায়। ওকে, তো বল পৃথিবী, এই যে বল যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হয়? জি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে আমরা জি ধরি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, মানে পৃথিবীর ভর বাই পৃথিবীর ব্যাসার্ধ। এটা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত হয় না? জি ড্যাশ সমান, আমরা এরকম করে লিখেছিলাম না, জি হোল ইন্টু 1 মাইনাস 2h বাই আর, যখন এইচটা অনেক ছোট, যখন এইচটা অনেক ছোট, ঠিক না? এবারে এটা হচ্ছে কি না, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললে সেখানে অভিকর্ষ ত্বরণ, তাহলে বল ওইখানে ওজন কত হবে? এইচ উচ্চতায় ওজন মানে কি হবে? এইচ উচ্চতা ওজন মানে কি? এম ইন্টু এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, তাহলে এম জি হোল ইন্টু 1 মাইনাস 2h বাই আর, ঠিক না? এটাকে যদি আমি গুণ করি, এম জি মাইনাস 2mgh বাই আর, ঠিক না? তো এটা কি? এটা mg হচ্ছে কি? ভূপৃষ্ঠ ওজন, ভূপৃষ্ঠে থাকাকালীন ওজন কত হবে? mg। তাহলে তাহলে এটা কি বলা হচ্ছে, যে এইচ উচ্চতায় ওজনটা ভূপৃষ্ঠে যে ওজন হবে তার থেকে কত কম, এতটাই, ঠিক না? তাহলে আমি যদি বলি যে এখানে লিখবো কিনা ভূপৃষ্ঠে ওজন, পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে ওজন সমান কত না এম ইন্টু পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি কি বলবো? ওজনের হ্রাস কত হবে? ভূপৃষ্ঠে ওজন মাইনাস এইচ উচ্চতায় ওজন করলে কত হচ্ছে? mg মাইনাস এইচ উচ্চতায় ওজন কত? mg মাইনাস 2mgh বাই আর, তো মাইনাস mg মাইনাস প্লাস mg কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস 2mgh বাই আর, তাহলে ওজনের কত হ্রাস হচ্ছে? 2mgh বাই আর। এটা ছিল দুইয়ের কোশ্চেন। ভূপৃষ্ঠে ওজন বার করে নিতে হবে, দেন এইচ উচ্চতায় ওজন করলে হয়ে যাচ্ছে। পরের পেজ 7 কোশ্চেন, এটা দেখে নে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। 7 কোশ্চেন বেশ বড় ধরনের অঙ্ক লাগছে, দেখি কি বলছে। এটা সবাই লিখে নে। সাতের কোশ্চেন দেখছি। 7 কোশ্চেন কি বলছে? নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান 0 হতে হলে পৃথিবীর আবর্তনের কৌণিক বেগ কত হতে হবে? এ তো পড়ানো কোশ্চেন। পৃথিবীর গড় ঘনত্ব এবং জি এগুলো আছে, এত একক হলে কৌণিক বেগের মান নির্ণয় করো, এটি পৃথিবীর বর্তমান কৌণিক বেগের কত গুণ? আমি ডেটাগুলো লিখে নিচ্ছি। বলছে দাঁড়া, নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হতে হলে, 7 কোশ্চেন। শেষের দুটো পার্ট আগে থেকে করে আসতে হবে, নাহলে শেষের পার্ট বলবো কি করে। 7টা দেখি কি বলছে। বলছে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান 0 হতে হবে। বল পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের যে ফর্মুলা ছিল, জি ড্যাশ সমান কত ছিল? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, এটা ছিল তো। জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, থিটা হচ্ছে কি? অক্ষাংশ। এবারে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস 0 ডিগ্রি।
নিরক্ষরেখায় cos 0 ডিগ্রি এটা। এবারে বলছে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হতে হবে, মানে জিই কে 0 করতে বলেছে, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর সমান 0। তো এখান থেকে বলছে যে ওমেগা কত হবে, ওমেগা কত হবে, আবর্তনের কৌণিক বেগ কত হতে হবে, মানে ওমেগা চাইছে। তো তাহলে হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর সমান জি, তাহলে ওমেগা সমান রুট ওভার জি বাই আর। কিন্তু প্রবলেম কোন জায়গায়, অঙ্কের যে হিসাব আমরা ডাইরেক্ট জি বসিয়ে বা আর এর মান 6400 বসালে হবে না। এখানে বলছে কি যে পৃথিবীর গড় ঘনত্ব দেওয়া আছে, মানে রো দেওয়া আছে, এখানে রো দেওয়া আছে কত, রো দেওয়া আছে 5.5 গ্রাম পার সেমি কিউব, 5.5 গ্রাম পার সেমি কিউব। দেন তারপরে বলা আছে কি যে ক্যাপিটাল জি এর মান সিজিএস এককে, ক্যাপিটাল জি এর মান সিজিএস একক কত 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সিজিএস ইউনিট এ দেওয়া আছে। তো আমাদেরকে এখানে কি করতে হবে না, জি যেটা আছে না একে কিন্তু রো এবং ক্যাপিটাল জি এর হিসাবে লিখতে হবে, তবে গিয়ে অ্যান্সার আসবে। বোঝা গেল? তবে গিয়ে অ্যান্সার আসবে। কি করে করব দেখ, আমরা এটা পড়েছিলাম, দেখ এমনিতে জি কত হতো, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এটা হতো তো, এটা হতো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এই জি কে আমাদের কিন্তু লিখতে হবে কি রকম না, ক্যাপিটাল জি পৃথিবীর ভর কি করে আসবে, পৃথিবীর ঘনত্ব গুণ পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব বাই কত হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে কি, এই হিসাবে নিয়ে যেতে হবে। তাহলে ক্যাপিটাল জি রো 4/3 পাই আর এরকম নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি এখন এটাকে লিখি যে ওমেগা সমান রুট ওভার এই জি, মানে স্মল জি এর ভ্যালু কিন্তু আমাকে এরকমই ব্যবহার করতে হবে, ক্যাপিটাল জি রো 4/3 পাই আর বাই নিচে দেখ আর আছে, এই আর কেটে যাবে, দেখ আর এর কোনো ঝঞ্ঝাটই নেই, আর এর কোনো প্রবলেমই এখানে নেই। তাহলে উত্তর কত আসবে না, রুট ওভার 4/3 পাই, 4/3 পাই রো জি, 4/3 পাই রো জি, এগুলো তো সবই কনস্ট্যান্ট, এগুলো সবই কনস্ট্যান্ট। আমি যদি সিজিএস এককে বসাই রো এবং জি সিজিএস দুটোই, তাহলে উত্তর হ্যাঁ উত্তর সেরকমই আসবে। তো এগুলো একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে, কিন্তু উইথাউট ক্যালকুলেটর হবে না, ক্যালকুলেটর ইউজ করতে হবে। মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, কত হবে তাহলে এখানে ওমেগা কত হবে, এটা ওমেগা হবে ওমেগা সমান রুট ওভার 4/3 পাই, সব থেকে বেটার হয় এসআই একক করা, সব থেকে বেটার হয় কি এসআই একক করা। আমাকে বল এটা গ্রাম পার সেমি কিউব, মানে এসআই এককে কত হবে, 1 গ্রাম পার সেমি কিউব মানে কত কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। জলের ঘনত্ব ছিল না 1 গ্রাম পার সেমি কিউব, 5.5 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আর এর সিজিএস আর এসআই একক এটা আমরা জানি 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 11 হয় এসআই ইউনিটে। বোঝা গেল কি, সিজিএস আর এসআই ইউনিটে। তো এখানে মানগুলো বসালে কত হবে, এসআই যদি আমি লিখি 5.5 ইন্টু 1000, এটা কি 4/3 পাই রো, জি এর মান কত হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো এখান থেকে দাও ওমেগা হচ্ছে, আমি আরেকটু বড় করে লিখছি একে, না হলে 4/3 পাই 5.5 ইন্টু 1000 গুণ 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। একে ক্যালকুলেশন করা কিন্তু একটু আছে, ক্যালকুলেশন করতে গেলে একটু ক্যালকুলেটর ছাড়া কি হবে দেখি হয় কিনা। 4/3 পাই, পাই 22/7, 22/7, ওকে। আচ্ছা, রুট ওভার পাওয়ার গুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছে, 1000 আর 10 টু দি পাওয়ার মাইনাস 11 মাইনাস 8, তাহলে থাকছে পড়ে কি
4/3 পাই, পাই মানে কত 3.14, তো আমি কেটেই দিচ্ছি 4। 5.5 55 ধরছি বাই 10, 6.6 কে 6.66 ধরছি, 66/10, ঠিক আছে। 66 মানে এটা 6.6 ধরছি, 66/10 করলে কি হবে এটা, তো এ হচ্ছে √, হ্যাঁ চলে আসবে, মনে হচ্ছে চলে আসবে, পারফেক্ট এসছে। কিরকম 5 11 6 11, দেখতে পাচ্ছিস কিরকম হচ্ছে, বাই 100, 100 মানে 10⁻⁻10। উইথাউট ক্যালকুলেটর আমি চেষ্টা করছি যাতে হয়ে যায়। এখানে দেখ কত হচ্ছে, 4 এর রুট কত হবে 2, দুটো 11 জন্য একটা 11, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কত 6 5 30, 30 √30, √30, আর এটা হচ্ছে কত না 10⁻⁻10 এর রুট মানে কত হবে 10⁻⁻5। কিন্তু √30 কিভাবে করব, √30 কিভাবে হবে, ঠিক আছে। উত্তর কি আছে, উত্তর আছে 1.24 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। আমাদের পাওয়ার কত হচ্ছে এটা, এই দেখ এ প্রায় কত হচ্ছে 20, 20 মানে একটা তো দশমিক যাবে এখান থেকে, এটা 10 ছিল। আচ্ছা 3 আর পাই কে কেটে দিয়েছি, 3.14 মানে পাই কেটে দিয়েছি। আচ্ছা আমি একবার ক্যালকুলেটরে মেরে দেখেছি, কেন কি এই টাইপের অঙ্ক ক্যালকুলেটরে ইউজ করতেই হবে, নাহলে ক্যালকুলেশন করা চাপ আছে। এটা কি যে ধরনের উত্তর এসছে এখানে, আমি একবার দেখাচ্ছি ক্যালকুলেটরে যেটা যেটা হচ্ছে। প্রথমে আমি দেখে নিই যে এটা ঠিক লিখেছি তো, 5.5 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা তারপরে এটা দেখে নিই একবার, জি এম মানে ρ4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার, আর ঠিক আছে, তাহলে √g/r মানে এটাই হচ্ছে পুরো 4/3 পাই ρg, ঠিক আছে। এবার দেখছি কত হচ্ছে, দেখ 4 ইন্টু পাই, 4 ইন্টু পাই, এক মিনিট, এখানে পাই আসছে না কেন মোবাইলে, কারোর কাছে মোবাইল আছে, কারোর কাছে মোবাইল আছে যেখানে এখানে পাই আসছে না। আচ্ছা পাই এর মান তো বসিয়ে দিতে পারি ডাইরেক্ট, দেখি দেখি বসানো যায় কি, কত হচ্ছে আছে একবার করে দেব এটা। 4 ইন্টু কত হচ্ছে, আমি পাই এর মান নিয়েছি 3.14 গুণ 3.14 গুণ 5.5 গুণ 6.67, এটা পুরোটা, এগুলো সব নিয়ে নিয়েছি, ঠিক আছে, বাই 3 ডিভাইডেড বাই 3, এটা তাহলে উপরে কত চলে যাবে 10⁻⁻8। ওকে, তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে সেটা কত আসছে, রুটের ভেতরে আসছে √153.58, আর পাওয়ার হচ্ছে 10⁻⁸, এরকম উত্তর এসছে, ঠিক আছে। তো এর স্কোয়ার করলে √ওভার করলে 10⁻⁴, আর 153 √ওভার করলে কত হচ্ছে 153.6, 153.6, হ্যাঁ 12 হবে, প্রায় 12 হচ্ছে, হ্যাঁ 1.24, দেখ 12.4 এরকম যদি হয় তাহলে দেখ এখানে দশমিক এক ঘর নিয়ে চলে এলে তাহলে সংখ্যা কি হচ্ছে, ছোট হয়েছে, পাওয়ার বড় হবে, 10⁻⁴ প্লাস 1 মানে -3, দেখ এটাই উত্তর আছে।
রেডিয়ান পার সেকেন্ড। ওকে, রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে উত্তর। ক্লিয়ার? এটা হচ্ছে কি এখন কৌণিক বেগ হতে হবে। এবারে কি বলেছে, বলেছে যে এটি বর্তমান কৌণিক বেগের কত গুণ। দেখ ডাইরেক্ট যদি √g/r বসে দিস না, উত্তর নাও আসতে পারে। কেন, রো আর জি এর হিসাবেই করতে হবে। এখানে দেখা গেল রো চেঞ্জ করে দিয়েছে, পৃথিবীর ঘনত্ব চেঞ্জ করে দিয়েছে, তাহলে এখানে এটা হলো। এবার বলছে এটি বর্তমান যে কৌণিক বেগ, এখন বর্তমান কৌণিক বেগ কত, ওমেগা সমান 2π/t। পৃথিবী এখন 2π কত সময়ে একবার ঘুরে যাচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে, 24 ঘন্টা, ঠিক না? কৌণিক বেগ মানে কি 2π/t, তাহলে 24 ঘন্টায় ঘুরে যাচ্ছে, মানে 24 ঘন্টা মানে কত সেকেন্ড হবে না, 3600 সেকেন্ড। এখানে 24 গুণ 60 মিনিট, আবার 60 সেকেন্ড। একে ক্যালকুলেটরে কর একবার, কত হচ্ছে বল। 2π বাই এটা কত হচ্ছে দেখ একবার, এটা কত হচ্ছে দেখ, এটা করলে কত হচ্ছে একবার ক্যালকুলেটরে বল। 2π ডিভাইডেড, ব্র্যাকেট দিবি একটা, দিয়ে কর কত হচ্ছে, রেডিয়ান পার সেকেন্ড আসবে। ক্যালকুলেটর আছে তোর কাছে? এই তো দেখি কত আসছে দেখ, একটা 2π এটা হচ্ছে 2π ডিভাইডেড বাই, ব্র্যাকেট দিচ্ছি 24 গুণ 3600, হ্যাঁ, করলে কত আসছে 7.27, এটা আসছে 7.27 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, কি বলেছে যে এটি পৃথিবীর বর্তমান কৌণিক বেগের কত গুণ, এটি পৃথিবীর বর্তমান কৌণিক বেগের কত গুণ, মানে আমি কি করব, একে দেখ নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ শূন্য হতে গেলে কত কৌণিক বেগ হওয়া উচিত এইটা, তাহলে এটাকে আমি কি করব না, বর্তমান কৌণিক বেগ দিয়ে ভাগ করব, তাহলেই বুঝে যাব যে এটা বর্তমান কৌণিক বেগের, এটা -5, বর্তমান কৌণিক বেগের কত গুণ, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, এটা হচ্ছে 1.24 গুণ হচ্ছে 10⁻³ এটা ডিভাইডেড বাই অ্যান্সার 17.05। কি উত্তর আছে? 17ই আছে, 17.05 মানে 17ই, ঠিক আছে। আচ্ছা, উত্তর তোর হয়নি কেন? নিশ্চয়ই তুই তাহলে ওরকমই করেছিলিস যে √g/r করে ওই রো এবং ক্যাপিটাল জির হিসাবে নিয়ে যেতে হবে, তবে কি হবে। কেন কি আমরা যে জিটা ধরি 9.8 বা 10, সেটার যে রো হবে সেটা দেখা যাবে তো আলাদা, এখানে আলাদা করে দিচ্ছি। এমনিতে রো কত হয় আমিও জানি না, পৃথিবীর ভর কত জানতে হবে, ঠিক আছে। এমনিতে রো কত হয় আছে, এখানে একটা মান আছে, এই যে আছে এখানটায়, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, এইখানেই আছে, পৃথিবীর গড় ঘনত্ব, তো পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। হ্যাঁ আছে, কিন্তু দেখা যাবে তো যদি চেঞ্জ হয় কোনো কিছু, তাহলে হ্যাঁ তাও বলা যেতে পারে। তবে এটা প্রসেস হচ্ছে, যদি রো আর জি দেয়, যদি কোনো জায়গায় 5.5 ডাইরেক্ট দিয়ে দেয়, আর তুই জানিস যে 5.5 হলে জি এর মান 9.8 হচ্ছে, তাহলে তুই এগোতে পারিস।
তবে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনে কিন্তু জি এর মান 10 ধরে নিয়ে কেটে দিচ্ছিলাম, এটাও দেখতে হবে। জি কিন্তু পুরোপুরি 10 নয়, 9.8। আর ওই রকম অ্যাপ্রক্সিমেশন সব জায়গায় নিতে গেলে কি হবে, লাস্টে গিয়ে অ্যান্সারে তো পরিবর্তন আসতে পারে। আর পুরো সব ভ্যালু যদি আমি ক্যালকুলেটরে ইউজ করি তাহলে আসবে। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট আছে? চলো দেখি আগের দিন যেটা হয়েছিল সেখান থেকে আসছে। কি বলা হয়েছিল যে মহাকর্ষ বিভব যেটা ছিল, মহাকর্ষ বিভবের ডেফিনেশন অনুযায়ী আমি যদি বলি কি রকম ছিল, যে এদিকে দেখা, যে একটা একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আমি ধরো এই পয়েন্টে নিয়ে আসবো, তাহলে যে কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে কি না ওই বিন্দুর বিভব। ঠিক আছে, পি বিন্দুর বিভব। এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন ছিল, যে পি পয়েন্টের বিভব মানে, এটা মনে রাখতে হবে, ঠিক না? এটা বুঝিস আর না বুঝিস মনে রাখতে হবে, কেন কি ক্লাস 12 এ গিয়েও কাজে লাগবে। তো পি পয়েন্টের বিভব মানে অ্যাকচুয়ালি এটা আমরা যে লিখছি, যে পি পয়েন্টের বিভব মাইনাস ইনফিনিটি এর বিভব, মানে অসীম বিন্দুর বিভব। অসীম বিন্দুর বিভব কত ধরা হয়? 0। ঠিক না? তো অ্যাকচুয়ালি এটা আমি যে ভিপি লিখছি, তার মানে কিন্তু আমি আলটিমেট ভিপি মাইনাস ভি ইনফিনিটি লিখছি। পি বিন্দুতে বিভব মানে কি করতে হবে না, অসীম দূরত্ব থেকে একটি একক ভরকে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে যে কৃতকার্য করতে হচ্ছে সেটা। ভিপি লেখা মানে ভিপি মাইনাস ভি ইনফিনিটি লেখা, কেন কি ভি ইনফিনিটি মানেই 0। তো 0 এর যে ফর্মুলা সেটা কি হবে, প্রথমে একটা মাইনাস লিখতে হবে, ঠিক? তারপরে লিখতে হবে ইন্টিগ্রেশন, ঠিক না, ইন্টিগ্রেশন। দেন এখানে লিখতে হবে জি ভেক্টর ডট ডিআর ভেক্টর। জি ভেক্টর মানে কি, অভিকর্ষজ ত্বরণ যেটা হচ্ছে, বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা বল, আমি কোথা থেকে এসেছি? অসীম থেকে। কোথায় এসেছি? পি পয়েন্টে। তাহলে লিখতে হবে কি, ইনফিনিটি টু পি। বোঝা গেল? সিমিলারলি আমি যদি বলি, আমি না বি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, তাহলে বল ইনিশিয়াল কোনটা, এটা ফাইনাল কোনটা, এটা, তাই না? ইনিশিয়াল কোনটা, এটা ফাইনাল হচ্ছে এটা। তো আমি যদি বলি এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য বার করো, তাহলে আমি কি করব, ভিবি মাইনাস ভি এ, কেন কি ফাইনাল কোনটা বি, ইনিশিয়াল কোনটা এ। ফর্মুলা কি হবে, মাইনাস মাইনাস কিন্তু থাকছে, ইন্টিগ্রেশন এখানে থাকছে কত, জি ভেক্টর ডট ডিআর ভেক্টর। কোথা থেকে এসছি, এ থেকে। কোথায় গেছি, বি তে। ঠিক না? তাহলে এগুলো লাস্ট পর্যন্ত ছিল, একবার লিখবি, যারা আসিস না তারা লিখবি, বা আসলেও আরেকবার লেখ, বলছি লেখ এটা, যে বিভব পার্থক্য বলে মহাকর্ষীয় বিভব পার্থক্য। মহাকর্ষীয় বিভব পার্থক্য, ঠিক না, মহাকর্ষীয় বিভব পার্থক্য। এটা ফর্মুলা হলো। এবারে হেডিং লিখবি যে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব, মহাকর্ষ বিভব নির্ণয়। বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব নির্ণয়। বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব নির্ণয়। বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব নির্ণয়। আচ্ছা, বিন্দু ভরের জন্য মহাকর্ষ এই এইটা হচ্ছে ফর্মুলা।
সাউন্ড অফ হয়ে গেছিল। চলো দেখি, মহাকর্ষ বিভবের একক বলেছি, মহাকর্ষ বিভবের একক কি হবে না জুল পার কেজি, মাত্রা হচ্ছে কি না কার্যের মাত্রা বাই ভরের মাত্রা। এটা একটা স্কেলার রাশি হচ্ছে। কেন স্কেলার রাশি হচ্ছে? কেন কি এর কোনো একক নেই, এর কোনো অভিমুখ নেই, ঠিক না? স্কেলার রাশির কোনো অভিমুখ নেই, ভেক্টরের অভিমুখ থাকছে। চলো এবার এখান থেকে আমরা এক এক করে অঙ্কতে আসবে, ঠিক না? অঙ্কতে কিরকম আসছি যে প্রথমে দেখ, আমি যদি বলি যে এটা হচ্ছে কিনা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে ভর আছে এম, ভর আছে কত এম, এর একদম কেন্দ্রে, এর কেন্দ্রে মানে ও পয়েন্টে, ও বিন্দুতে, ও বিন্দুতে, এটা কোশ্চেন হচ্ছে ও বিন্দুতে এদের দৈর্ঘ্য কত এল, ও বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে বলতে পারবি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0 হবে। কেন? কেন কি সবগুলো ভর তো সমান, সবগুলো ভর সমান। কি হবে দেখ, এখানে যে ভরটা থাকবে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মানে কি, এখানে আমি একক ভরের বস্তু রাখবো, একক ভরের বস্তুকে যে বলে টানবে। তো বলা হয়েছিল এখানটায় যে বলে টানবে এও সেই বলে টানবে আর এও সেই বলে টানবে। তিনটে বলের মান সমান এবং মাঝে কোণ 120 মানে কি মোট কত আসবে? 0। তিনটে বলের মান সমান, মাঝে কোণ 120 মানে কি আসবে? 0 উত্তর আসবে। ঠিক আছে, ও বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র বলে 0, কিন্তু বিভব, মহাকর্ষ বিভব কত হবে? মহাকর্ষ বিভব কিন্তু 0 আসবে না। বল শীর্ষবিন্দু থেকে, আমাকে বল যে শীর্ষবিন্দু থেকে এই যে এর শীর্ষবিন্দু থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হতো, কত হয় এটা? L/√3, একদম L/√3। তো দেখ আমি কি করব, এই এম ভরের জন্য ও পয়েন্টে বিভব কত হবে? এই প্রথম এম ভরের জন্য মাইনাস জিএম বাই ওর থেকে দূরত্ব কত? L/√3, একটা ভরের জন্য হলো। তারপরে ভরের জন্য কত হবে? আবার মাইনাস জিএম বাই L/√3 হলো, মানে এর জন্য এখানে আবার এই এম ভরের জন্য এখানে কত হবে? মাইনাস জিএম বাই L/√3। তো তিনটে হলো না, তাহলে কি হবে? মাইনাস 3GM বাই L√3 ওপরে উঠে যাবে, তাহলে উত্তর আসবে কত? মাইনাস 3√3GM বাই L হবে অ্যান্সার। তাহলে একটা ত্রিভুজের কেন্দ্র, সমবাহু ত্রিভুজ, তার কেন্দ্রে মহাকর্ষ ক্ষেত্র বল কত হচ্ছে? 0, যদি প্রত্যেকটা শীর্ষবিন্দুতে ভরগুলো সমান থাকে। আর বিভব কত আসছে? মাইনাস 3√3GM বাই L। বোঝা গেছে? চতুর্ভুজেরটা বার করে, এটা হয়ে গেল। একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুতে সমান ভর আছে, চতুর্ভুজ মানে এখানে বর্গক্ষেত্র, 4টি শীর্ষবিন্দুতে সমান ভর আছে, সমান ভর আছে, তাহলে ওর কেন্দ্রে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0 হবে। জি কিন্তু 0 হবে। আর ভি কত হবে বার কর সবাই, বিভব বার করবি করে কর কত আসছে। তাহলে বল এর কেন্দ্রে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0। কেন্দ্রে জি 0 হচ্ছে। আচ্ছা বিভব কত হবে? বিভব বার করতে গেলে কি করে করব? বিভব প্রথমে দেখ এক একটা ভরের কথা ভাব, কত হচ্ছে দেখ, এই এম ভর থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হবে, কি করে আসবো? দেখ আগে বল যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়, এটা, এই কর্ণটা কত হয়? এটা L√2 বা √2L, ঠিক আছে? মানে কি এটা L, এটা L হলে, এটা L, এটা হলে সমকোণী ত্রিভুজের অতিভুজ √L² + L²। আচ্ছা তাহলে শীর্ষ থেকে একদম এটা পর্যন্ত কত হবে না, এটা যদি পুরোটা L√2 হয় তাহলে এখান থেকে এতটা কত হবে? L√2 হাফ,
মানে কত হবে l/√2। বুঝা গেল? পুরো কর্ণটা l/√2, তাহলে এখান থেকে মাঝখান পর্যন্ত এটা ও পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত হবে l/√2। তাহলে ও পয়েন্টে পোটেনশিয়াল কি হবে দেখ, এই এম ভরের জন্য আমি কি লিখব -gm বাই দূরত্ব কত না l/√2। ভেবে দেখ এরকম 4 বার আসবে, এরকম 4 বার আসবে, মানে এর জন্য করলাম, এর জন্য, এর জন্য, এরকম 4 বার আসা মানে কি হবে মাইনাস, আবার এটা মাইনাস, এরকম 4 বার আসবে, তার মানে কি হবে 4 গুণ হয়ে যাবে। তাহলে কত হলো -4√2gm/l, 4√2gm/l। ঠিক আছে, 4√2gm/l। অসুবিধা আছে? 4√2gm/l। পরের কোশ্চেন, এখানে আছে m ভর, এর থেকে এটা হচ্ছে 2d দূরত্ব, এখানে আছে m ভর। আগের অঙ্কের ক্যালকুলেশন পুরো টোকা হয়ে গেছে সবার? তো এটা আছে, এখানে কোশ্চেন হলো কি, এই এখানে দেখ কোশ্চেন হচ্ছে এখান থেকে x দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের একটা বিন্দু হলো P, আর এখান থেকে x দূরত্বে এখানে একটা বিন্দু হলো Q। তো আমাকে বার করতে বলেছে P পয়েন্টের বিভব কত হবে, আবার Q পয়েন্টের বিভব কত হবে। মানে এখানে দুটো কোশ্চেন একসঙ্গে দেওয়া আছে। আগে বল যে এটা m, এটা m, এদের মধ্যে গ্যাপ কত 2d। দেখ এই টাইপের অঙ্ক কিন্তু বইতে কোথাও নেই, আর জীবনে 11এও দেবে না। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কোথায় আছে 12 এ আছে, চার্জ দিয়ে আছে, বাস এই কোশ্চেন করা মানে আধান দিয়ে এলে হয়ে যাবে। m m এদের মধ্যে গ্যাপ কত 2d, বাস ক্যালকুলেশন করার ক্ষমতা চাই দে, হ্যাঁ এরকম কিছু হচ্ছে, আমাকে ভাবতে হবে কিরকম। আর এই বিন্দুতে এটাকে কি বলে জানিস, কিরকম কোশ্চেন দেবে, যে m এবং m ভরের দুটি বস্তুকণা পরস্পরকে 2d ব্যবধানে অবস্থিত, এই দুটি বস্তুকণার সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর x দূরত্বে অবস্থিত p বিন্দুতে বিভব কত, মহাকর্ষ বিভব। আর এই কোশ্চেন কি দেবে, m এবং m ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব কত 2d, বস্তুকণা দুটির সংযোজককারী সরলরেখার মধ্যবিন্দু হতে x দূরত্বে অক্ষের উপরে অবস্থিত q বিন্দুতে মহাকর্ষ বিভব কত। বোঝা গেল কি, ল্যাঙ্গুয়েজটা এরকম হবে। তাহলে দেখ আমি যদি বলি p বিন্দুতে আমি বিভব বার করতে চাই, তো p বিন্দুতে বিভব বার করতে গেলে প্রথমে বল কটা ঘর আছে, দুটো। কটা ঘর আছে, দুটো। হ্যাঁ, কার সঙ্গে কোনটা, দেখ এখন এটা নেই, ভাব একটাই কোশ্চেন, আমি দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি, ব্যাস শুধু এটাই একটা কোশ্চেন। এবারে ভাব, দেখ এখানে কি করব, পি পয়েন্টে বিভব যদি আমি বার করতে চাই কি করব, দেখ এম ভরের জন্য পি বিন্দুতে বিভব, আবার এই এম ভরের জন্য পি বিন্দুতে বিভব, তাই না? তো আমাকে করতে হবে কি, পি বিন্দুতে বিভব লিখতে গেলে প্রথমে দেখ এম ভরের জন্য পি বিন্দুতে বিভব লিখতে গেলে আমি কি লিখবো -g, ভর কত এম, এখান থেকে দূরত্ব চাই, এই দূরত্বটা কি করে আসবে, দেখ পুরোটা যদি 2d হয় তাহলে হাফটা কত, এতটা কত d, তাহলে এটা d, ওটা d, আর এটা কত x, তাহলে দেখ d এটা, x এটা, তাহলে অতিভুজ কত হবে √d² প্লাস x²। তাহলে বিভবের ফর্মুলা কি -gm/ দূরত্ব কত √d² প্লাস x²। একটার জন্য হলো, পরেরটার জন্য সেম ডিসটেন্স, তার মানে কি আবার একটা আসবে, মানে গুণ 2 করে দিই, তাহলে উত্তর কত আসবে -2gm/√d² প্লাস x²। কি কাজে আসছে বলতো, কাজে আসছে শুধু ত্রিকোণমিতি কি জ্যামিতি কাজে আসছে, নাহলে ফর্মুলা তো ওই একটাই -gm/r। বোঝা যাচ্ছে কি, -gm/r একদম। তাহলে অক্ষের উপরেরটা বার করে বল কত হবে, অক্ষের উপরেরটা
এম ছিল, এটা এটা ছিল এম, এদের মাঝে গ্যাপ ছিল 2d, এটা মধ্যবিন্দু হতে x দূরত্বে এই বিন্দুতে ছিল কিউ, তো বার করতে হবে এটা। প্রথমে কাজ কি হবে, এম ভরের জন্য এখানে বিভব করার সময় আমি কি ভাববো, এই এম ভর থেকে কিউ বিন্দুর দূরত্ব কত, তারপরে আবার এই এম ভরের জন্য যখন কিউ বিন্দুতে বিভব বার করো তখন কি ভাববো, এই এম থেকে কিউ দূরত্ব কত। দেখ এক এক করে ভাব কি হচ্ছে। ভি কিউ কত হবে, দেখ দেখাচ্ছে, ভি কিউ সমান, আমি এইটার কথা বলছি, মাইনাস জি এম বাই দূরত্ব কত হবে কে বলতে পারবি, এক্স প্লাস ডি, ভেরি গুড, এক্স প্লাস ডি, এখান থেকে এক্স আর এখান থেকে এতটা কত ডি, এক্স প্লাস ডি, ওকে। তারপরে আবার মাইনাস আসবে, জি এম বাই এখান থেকে এতটার দূরত্ব, সরি এম থেকে দূরত্ব কত হবে, এক্স মাইনাস ডি, দেখ পুরোটা এক্স, সেখান থেকে ডি বাদ, কত হবে এক্স মাইনাস ডি, কিছু কমন আসবে দেখে বোঝা যাচ্ছে, মাইনাস জিএম কমন আসবে, 1/x প্লাস ডি প্লাস 1/x মাইনাস ডি, একদম ক্যালকুলেশন কর কত হচ্ছে, মাইনাস জিএম লসাগু হবে কত, এক্স প্লাস ডি হোল ইন্টু এক্স মাইনাস ডি, উপরে একজনের জন্য হবে এক্স মাইনাস ডি আর একজনের জন্য হবে এক্স প্লাস ডি, প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, তাহলে কত হবে উত্তর, মাইনাস জি এম ইন্টু 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখেছিস অ্যান্সার কিরকম এসছে, দেখে ভয় পেয়ে যাবে যে কোথা থেকে কি এসছে। চলো চলবে, এখন বাড়াচ্ছি পরপর, দেখ কিরকম হচ্ছে। এরপরে দুটো অঙ্ক হয়েছে না, ওকে জুড়ে 3 নম্বর অঙ্ক করবো আবার, ঠিক আছে, হ্যাঁ কোনটা বল, এতটা তো ঠিক ছিল, এতটা তো ঠিক ছিল, মাইনাস কমন নিয়েছি তারপরে ক্যালকুলেশন। আচ্ছা, কোন পয়েন্টে বিভব মানে কি, একক ভরকে অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য, তাই না, একক ভরকে অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য। তোরা ক্লাস 10-এ এটা পড়েছিলিস যে কৃতকার্য সমান বিভব গুণ আধান, তাই না, পড়েছিলিস। এটা করার কারণ কি ছিল, ওখানে বিভবের সংজ্ঞা কি ছিল, একক আধানকে নিয়ে আসতে কৃতকার্যকে কি বলে, বিভব। তাহলে কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে, বিভব ইন্টু আধান। আমি যদি বলি একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য 2, তাহলে 3 আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত, 3 দিয়ে 6, তাই না, ওই এটাই হচ্ছে। তো আমি যদি বলি যে যে এটা হলো পি পয়েন্ট আর এটা হলো কিউ পয়েন্ট, ঠিক আছে, পি পয়েন্ট আর কিউ পয়েন্ট, যদি বলি পি থেকে পি আর কিউ বিন্দুর মধ্যে বিভব প্রভেদকে আমি কি বলবো, ভি কিউ মাইনাস ভিপি, এটা কি কিউ আর পি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, মানে ইনিশিয়াল যদি আমি বলি এটা, আর এটা যদি আমি ফাইনাল বলি, তাহলে আমি কি বলবো, ভি কিউ মাইনাস ভিপি, মানে কি হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য, মহাকর্ষ বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য কি বোঝায়, একক ভরকে পি হতে কিউতে নিয়ে যেতে কৃতকার্য, একই না, একক ভরকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্য। এইখানে যদি কোশ্চেন বানিয়ে দেয় ক্যাপিটাল এম ভরকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, লেখ কোশ্চেন, ক্যাপিটাল এম ভরকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, ক্যাপিটাল এম ভরকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, এটা লিখতে হবে না, কোশ্চেন অলরেডি আছে ওখানে, ক্যাপিটাল এম ভরকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে।
তো লিখবি কি, যেমনটা তোরা ক্লাস 10 এ তড়িৎ চ্যাপ্টারে পড়েছিলি যে কৃতকার্য সমান বিভব প্রভেদ গুণ আধান, ওটা তড়িৎ চ্যাপ্টারে ছিল। মহাকর্ষ চ্যাপ্টারে কি হবে, কৃতকার্য সমান মহাকর্ষীয় বিভব গুণ কি হবে, আধানের জায়গায় ভর হবে, তাই না? তাহলে এখানে কি লিখবো, এখানে যে কৃতকার্য সমান এখানে লিখবো যে এটা লিখতে পারি যে চলো, কৃতকার্য সমান মহাকর্ষীয় বিভব প্রভেদ গুণ ভর, যে ভরকে আমি নিয়ে গেছি, কোথা থেকে কোথায় নিয়ে গেছি, পি থেকে কিউ তে, তার মানে ফাইনাল কে কিউ, ইনিশিয়াল কে পি, কত ভর নিয়ে গেছি, ক্যাপিটাল এম। চলো, ভি কিউ কত, ভি কিউ হচ্ছে মাইনাস জি এম 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা হলো কি ভি কিউ, মাইনাস ভিপি কত হচ্ছে, ওই যেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, 2gm বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এমন একটা ক্যালকুলেশন, একে আর কিছু করা যাবে না, তবে প্রসেস বোঝা গেল। যদি কোনো দূরত্ব দিয়ে দিত আমি এক্সাক্ট মান পেয়ে যেতাম, একই না? যদি কোনো দূরত্ব দিয়ে দিত আমি এক্সাক্ট মান পেয়ে যেতাম। হ্যাঁ, তাহলে এরকম একটা উত্তর আসছে, ক্লিয়ার? অসুবিধা তো নেই? পরপর না মুচ্ছি না। আমি কিছু কোশ্চেন দিচ্ছি যেগুলো তোদের বাড়িতে করতে হবে, ঠিক আছে? কিছু কোশ্চেন দিচ্ছি যেগুলো তোদের বাড়িতে করতে হবে। পরের ডেটে আমাদের হচ্ছে মুক্তি বেগ বা দ্রুতি, তারপরে অরবিটাল ভেলোসিটি, টাইম পিরিয়ড, এগুলো হবে আস্তে আস্তে। হয়ে গেছে লেখা? চলো, কিছু কোশ্চেন আমি বাড়িতে দিচ্ছি যেগুলো তোরা করবি। কোশ্চেন হলো যে, প্রথম হোমওয়ার্ক হিসাবে দিচ্ছে, এই যে একটা দণ্ড আছে, এর দৈর্ঘ্য হলো এল, এর দৈর্ঘ্য হলো কত এল, আর এর ভর হলো কত এম, আর এখান থেকে ডি দূরত্বে, এই পয়েন্টে পি পয়েন্টে, ডি দূরত্বে এখানে পি পয়েন্ট আছে, আমরা পি পয়েন্টে স্মল এম ভর থাকলে তার উপরে ক্রিয়াশীল বল বার করেছিলাম, একই না? আজকের আমি দিচ্ছি জি বার করতে হবে পি পয়েন্টে, মানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য পি পয়েন্টে বার করতে হবে, মানে এটা রিভিশনই হচ্ছে। কি করে করবি না, এখানে দেখ এম ভর থাকলে এর উপরে ক্রিয়াশীল বল আমি বার করা দেখিয়েছিলাম ক্যালকুলেশন করে, ঠিক না? উত্তর কত এসেছিল, জি ক্যাপিটাল এম আরেকজনের ভর বাই নিচে কত এসতো, যে এখান থেকে দূরত্ব ডি আর পুরো দূরত্ব এল প্লাস ডি, এরকম উত্তর আসতো, ঠিক না? এগুলো করা হচ্ছিল। জি এর উত্তর কি আসবে, বাস একক ভর, মানে স্মল এম আর থাকবে না, এটা উত্তর আসবে। একবার করে দেখিস। সঙ্গে আজকের এক্সট্রা হিসাবে কি থাকলো, যে পি পয়েন্টে বিভব কত হবে, ক্লিয়ার? ভিও বার করতে হবে আর জিও বার করতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন হলো, এরকম কোশ্চেন দেখানো হয়েছিল, দেখ এটা ছিল এক্স অক্ষ, এটা এখানে ছিল 1,0 তে ছিল 2 কেজি ভর, 2,0 তে ছিল 2 কেজি ভর, 4,0 তে ছিল 2 কেজি ভর, 8,0 তেও ছিল 2 কেজি ভর, এরকম করে চলছিল। 16,0 তে 2 কেজি ভর, এরকম চলছে, ঠিক না? তো এটা হচ্ছে ও,
প্রথম কোশ্চেন হলো যে জি বার করতে হবে ও পয়েন্টে। আমরা দেখিয়েছিলাম এখানে 3 কেজি ভরের বস্তু থাকলে কত বল হবে, এটা কোশ্চেন ছিল। ব্যাস জি যদি বার করতে বলি, আমি এখানে কত ভর ধরবো, 1 কেজি, একক ভরের উপর ক্রিয়াশীল বল। আজকের এর সঙ্গে থাকছে কি, ও পয়েন্টে বিভব কত হবে, দুটো দুটো করে চলছে দেখ একসঙ্গে, ঠিক আছে। এটা হলো 2 এর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটার ভর হলো হচ্ছে কত না 4m, আর একটার ভর হলো 64m, ঠিক না। এর ভর m আর একটার ভর 64m। এদের মধ্যে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি কত, একটা 4m একটা 64m, এদের মধ্যে ডিস্টেন্স r ধরে নিচ্ছি, ঠিক আছে। এতটা লেখার পরে লিখবি যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, মানে এদের কোথায় মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেটা বার করতে হবে আগে, ঠিক আছে। এটা করানো হয়েছে, যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুতে মহাকর্ষ বিভব কত হবে নির্ণয় করো, সেই বিন্দুতে মহাকর্ষ বিভব কত হবে নির্ণয় করো, ঠিক আছে। সেই বিন্দুতে মহাকর্ষ বিভব কত হবে নির্ণয় করো। এগুলো বাড়িতে থাকলো, একবার দেখিস সবগুলো। এগুলো করার জন্য কিন্তু তোকে আগে গিয়ে রিভিশন করতে হবে, না হলে কিন্তু হবে না। চলো তারপরে আমি দেখাচ্ছি, দেখ লেখ মহাকর্ষীয় স্থিতি শক্তি। দাঁড়া 1 মিনিট, লেখ কোন বস্তু সংস্থার মহাকর্ষীয় স্থিতি শক্তি, এটা লেখ কোন বস্তু সংস্থার মহাকর্ষীয় স্থিতি শক্তি, কোন বস্তু সংস্থার মহাকর্ষীয় স্থিতি শক্তি, কোন বস্তু সংস্থার মহাকর্ষীয় স্থিতি শক্তি। হ্যাঁ দেখ, আমি লাইন বলে দিয়েছি মহাকর্ষীয় স্থিতি শক্তি মানে কি, কেবলমাত্র মহাকর্ষীয় বলের জন্য যেটা হয়েছে সেটাই আমরা ধরবো, বাকি স্থিতি শক্তি আমরা এখানে ধরছি না। প্রথমে বল, যদি আমি বলি যে এখানে কোনো ভরই নেই, তার মানে এখানে কারোর মহাকর্ষ ক্ষেত্র নেই, ঠিক না, এখানে কারোর মহাকর্ষ ক্ষেত্র নেই। এবার আমি বলছি যে দুটো ভর তোকে ফ্রিতে দেওয়া হলো, একটা হচ্ছে m1 কণা আর একটা m2 কণা, এরা পুরো অসীম দূরত্বে আছে ফ্রিতে, ঠিক আছে, দুটো ভর দেওয়া হয়েছে। এরা কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমার জানার দরকার নেই, ওদের গঠনের জন্য যে স্থিতি শক্তি হবে সেটা আমরা ক্যালকুলেটই করছি না। এবার বলা হলো যে এই দুটো ভরকে একজন m1 আর r দূরত্বে m2 এটা রাখতে হবে, মানে এটা তৈরি করতে হবে। করতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হবে কি এদের মহাকর্ষ স্থিতি শক্তি। এখন আমি একে ভাববো কি করে যে মহাকর্ষ স্থিতি শক্তি কিরকম। প্রথমে দেখ, আমি ধরে নিচ্ছি এখানে m1 আছে, তো m1 কে আমি যদি এখানে নিয়ে এসে রেখে দিই, আমাকে কোনো কৃতকার্য করতেই হবে না। কেন? কারণ আগে থেকে তো কেউই নেই। আমি যদি একে নিয়ে আসি, নিয়ে আসতে গেলে কমসে কম কোনো কৃতকার্য কখন করতে হবে, যদি এখানে কোনো মহাকর্ষ বল থাকে। আগে থেকে মহাকর্ষ বলই নেই, ফ্রিতে ধরো মহাশূন্য একে আমি রেখেছি, কোনো কার্য করতে হবে না, কারণ কি কোনো বলই নেই ওখানে, ঠিক আছে কি, এ এখন আছে। এবারে আমি কি করছি, m2 কে ধরে ধরে এখানটায় নিয়ে এসে আর দূরত্বে নিয়ে এসে রেখে দিলাম। এটা করতে গেলে যে কার্য করতে হবে সেটাই হবে কি এদের দুজনের মহাকর্ষ স্থিতিশক্তি। আমি একে ভাববো পরে, আগে আমি বলছি যে 1 কেজি কে যদি নিয়ে আসি এখানে, যে কৃতকার্য করতে হবে সেটাকে কি বলে, বিভব বলে। বলে m1 এর জন্য এখানে বিভব কত হবে, -g m1/r। তো
তো কি বলা হচ্ছে যে M1 থেকে R দূরত্বে বিভব মানে কি বোঝায়? 1 কেজি কে অসীম থেকে এখানে নিয়ে আসতে কৃতকার্য। এবারে বল, আমি যদি বলি M2 কে এখানে নিয়ে আসতে কৃতকার্য কত হবে? গুণ M2। 1 কেজি কে নিয়ে আসতে কৃতকার্য যদি এটা হয়, M2 কে নিয়ে আসতে কৃতকার্য কত হবে? এটাই। তার মানে আমি কি করব, মহাকর্ষ স্থিতিশক্তি বার করার জন্য কি করব, এক ধরো এই পয়েন্টে আমি চাই, তো এই পয়েন্টে বাকির জন্য বিভব বার করব, করে যে ভরটা রাখতে হবে সেটা গুণ করে দেব। এই পয়েন্টে বিভব মানে কি বোঝায়? একক ভরকে নিয়ে আসতে এখানে কৃতকার্য। তাহলে M2 ভরকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে এটা? তাহলে আমি কি লিখবো, এখানে লেখ M1 এবং M2 ভরকে, পরে লেখ M1 এ লিখতে পারিস তুই বড় জোর, এটা ছবি আঁকতে পারিস, ছবি আঁকার পরে লেখ ছবি আঁকার পরে লিখবি যে কি লিখবো, M1 এবং M2 ভরকে পরস্পর হতে R দূরত্বের ব্যবধানে রেখে সংস্থা গঠন করলে তাতে সঞ্চিত মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে না, দেখ মাইনাস, আমরা এমনিতে কি লিখতাম, GM1/R, বাস আর একটা যে ভর সেটা M2 গুণ হয়ে যাবে। তাহলে দুটো ভরের জন্য মহাকর্ষ স্থিতিশক্তি কি হতে হবে, মাইনাস G, একটার ভর আর একটার ভর বাই দূরত্ব। ঠিক আছে, মানে বলের যে ফর্মুলা তো নিচে R² আসতো না, এখানে R আসবে। আর যদি বিভবের হিসাবে ভাবতে পারিস যে একজনের জন্য বিভব কত, এটা, তাহলে এটা হচ্ছে কত না, আর একজনের ভর গুণ হয়ে যাবে। ঠিক আছে, এর অঙ্ক যাবে কি রকম, দেখ এর অঙ্ক যাবে, ধরো বলা হলো এটা একটা ত্রিভুজ আমি গঠন করেছি, দেখ এখানে ধরো বললাম এটা হচ্ছে M1 ভর, সবগুলোর আলাদা আলাদা আমি ধরছি যাতে বুঝতে সুবিধা হয়, M1 M2 M3, ঠিক না? এদের দৈর্ঘ্য ধরো দেওয়া আছে L করে। কোশ্চেন হলো যে এই সংস্থাটার মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? একে আমরা কিরকম ভাববো, দেখ একে আমরা ভাববো জোড়ায় বলতে কি, ধরো প্রথমে তিনজনই অসীমে ছিল, প্রথমে আমি M1 কে নিয়ে এলাম একাকে, কিছু করতে হবে না। M1 আসার পরে M2 কে নিয়ে এলে কত হবে না, মাইনাস G M1 M2/L হয়ে গেল। ঠিক আছে, প্রথমে একা M1 ছিল, তারপরে M2 কে নিয়ে এলে কত, মাইনাস G M1 M2/L, এরা দুজন হয়ে গেছে। এরপরে M3 কে নিয়ে এলে কি হবে, M1 আর M3 এর পেয়ারে হবে একটা, আর M2 আর M3 এর পেয়ারে হবে একটা, মানে কি হবে, দেখ M1 আর M3 এর পেয়ার হলে কি হবে, মাইনাস G M1 M3/L, ঠিক না? আর M2 আর M3 হলে কি হবে, মাইনাস G M2 M3/L, এটাই হয়ে যাবে এদের মোট স্থিতিশক্তিকে ক্যাপিটাল ইউ দিয়ে লিখতে পারি। সবার ভর যদি একই হয়ে যায় তাহলে M হয়ে যাবে গুণ, তাই না? এখানে তিনটে ছিল বলে 3 জোড়া হয়েছে। আচ্ছা, চতুর্ভুজ হলে ক জোড়া হবে, 4 জোড়া হবে না, 6 জোড়া হবে। হ্যাঁ, খুব সোজা, মনে হচ্ছে কি চতুর্ভুজ হলে 4 জোড়া হবে, কিন্তু 6 জোড়া হবে। দেখ কিরকম 6 জোড়া হচ্ছে, কর্ণ বরাবর একটা হবে না। এই দেখ, এটা ধরো আমি ধরছি, এখানে আমি সবগুলোকে M ধরে নিচ্ছি যাতে একটু ক্যালকুলেশন সুবিধা হয়। চলো, প্রথমে কি হবে, দেখ এটার এক জোড়া, তাই না? দেখ এটা আর এটার এক জোড়া, আমি দেখাচ্ছি জোড়াগুলো কিরকম হচ্ছে। দেখ এটা এক জোড়া হলো, ঠিক না? এটা এক জোড়া হলো, 2, এটা 3, এটা হয়ে গেছে 4 জোড়া। তারপরে কি হবে, তারপরে হবে কর্ণ বরাবর, মানে
এর আর এর মধ্যে হবে একটা, আর এর আর এর মধ্যে হবে একটা। তাহলে ক জোড়া হয়েছে? ক জোড়া হয়েছে? 6 জোড়া। তাহলে দেখ, প্রথমে আমি যদি বলি এটা আর এটার মধ্যে কি হবে, হ্যাঁ m1 m2 দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, m1 m2 কোনো সমস্যা নেই, m1 m2 m3 m4, ঠিক না? প্রথমে বল m1 আর m2 এর মধ্যে হলে কি হবে, মাইনাস জি m1 m2 বাই l। অসুবিধা আছে? m1 m2 এর মধ্যে প্রথমে এটা হয়ে গেছে, তারপরে m2 m3 মাইনাস জি m2 m3 বাই l হয়েছে, তারপরে মাইনাস m3 m4 জি m3 m4 বাই l, m4 m1 মাইনাস জি m1 m4 বাই l। 4 জোড়া হয়ে গেছে। এবারে কর্ণ বরাবর হবে। কর্ণ বরাবর মানে কি, m1 m3 মাইনাস জি m1 m3, বাট এদের মধ্যে দূরত্ব কত হবে, l√2 মাইনাস m2 m3 এর ক্ষেত্রে কত হবে, জি m2 m4 বাই l√2। যতগুলো জোড়া হবে ওখানে ক জোড়া হবে তারও ফর্মুলা আছে, n হোল ইন্টু n মাইনাস 1/2। হ্যাঁ, যতগুলো পসিবল হচ্ছে দেখতে হবে মোট। কর্ণ বরাবর আসছে, ষড়ভুজের এবার কর্ণ কতগুলো হবে, অনেকগুলো হবে, ওখানটায় দেখতে হবে কতগুলো হবে। এই যেমন ষড়ভুজ একে দেখাচ্ছি, দেখ, ঠিক আছে, বাড়াচ্ছিস যখন, এই দেখ, যখন দেখ জোড়ায় জোড়ায় বাহু তো হয়ে যাবে, কর্ণ যখন হবে কিরকম হবে জানিস, এই দেখ, এর আর এর মধ্যে একটা হবে, আবার এর আর এর মধ্যে একটা হবে, আবার এর আর এর মধ্যে একটা হবে, আবার এর আর এর মধ্যে একটা হবে, আরো আছে এর আর এর মধ্যে একটা হবে, এরকম আসবে, ঠিক আছে। এটার আর এটার মধ্যে একটা হবে, আরো আছে এটার আর এটার মধ্যে একটা হবে। নে এবার এতগুলো হবে কর্ণ, ঠিক আছে, ক্লিয়ার? কতগুলো পেয়ার হবে তার ফর্মুলা কি, তাদের গণিতে বিন্যাস সমবায় পড়া হয়েছে, গণিতে বিন্যাস সমবায়। এখানে আমি যদি বলি ষড়ভুজ মানে কটা ভর আছে, ছটা ভর আছে, সেখান থেকে কটা কটা নিয়ে আমি পেয়ার করতে চাইছি, দুটো করে, তাহলে 6 থেকে দুটো দুটো করে নিয়ে আমি জোড়া করতে চাইছি, nc2, ঠিক আছে, 6c2, কত হবে উত্তর বল? nc2 মানে n হোল ইন্টু n মাইনাস 1/2 করে দিলে হয়ে যাবে। n হোল ইন্টু, অ্যাকচুয়ালি nc2 এর ক্ষেত্রে এটাই হচ্ছে 6 ইন্টু 6 মাইনাস 1, 5/2, 3 মানে 15 জোড়া হবে, 15 জোড়া হবে, 15 জোড়া, তবে কি উত্তর আসবে, ঠিক আছে, 15 জোড়া হবে। তাহলে এখানে উত্তর দেখ, এটা সহজ হয়ে যাবে কখন, এটা সহজ হয়ে যাবে যদি সবগুলোকে এম ধরে নিস, তাহলে সহজ হয়ে যাবে, তাই না? সবগুলোকে যদি এম ধরে নিস তাহলে সহজ হয়ে যাবে এটা, তাহলে এটা চলো তারপরে কটা বাজে, এরপরে তো তোদের টিউশন আছে, 10টা 15 বাজে। এরপরে আমি এখানে লিখে রাখছি জি আর ভি, মানে আমি কি কি লিখবো, যতগুলো পড়া হয়েছে এতদিন সেগুলোকে আমি এক জায়গায় লিখবো। মানে এখানে কি লিখবো দেখ, বিন্দু ভরের জন্য জি, বিন্দু ভরের জন্য ভি, তারপরে আমি লিখবো কি গোলীয় মানে ফাঁপা গোলকের জন্য বাইরে পৃষ্ঠতলে ভেতরে জি, ফাঁপা গোলকের জন্য বাইরে পৃষ্ঠতলে ভেতরে ভি, তারপরে নিরেট গোলকের জন্য বাইরে পৃষ্ঠতলে ভেতরে জি, নিরেট গোলকের জন্য বাইরে পৃষ্ঠতলে ভেতরে জি। এটা কেন লিখছি, কেন কি ক্লাস 12 এরকমই আছে পরপর আধান দিয়ে, তাহলে পুরোটা হয়ে যাবে এখানে।
আগের বছর মহাকর্ষ চ্যাপ্টারে কটা ক্লাস হয়েছিল? 8টা। আর আমি তোদেরকে বলেছিলাম এই বছর আমি কমে করব, মনে হচ্ছে না কমে হবে, আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, হোক, কোনো সমস্যা নেই।